হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তোমার পরীক্ষার প্রস্তুতি করে যাচ্ছ। আজকে আমরা আরো একটা সায়েন্স এনসিইআরটি এক্সাম্পলারের সলিউশনের ক্লাস করতে চলেছি, যে ক্লাসে আমরা আলোচনা করব ইলেকট্রিসিটি, অর্থাৎ ইলেকট্রিসিটি থেকে এনসিইআরটি এক্সাম্পলার এই বইয়ে যে সমস্ত কোশ্চেন রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এবং তোমাদের বলে রাখি যে এখান থেকে যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে এগুলো থেকে কিন্তু এই মুহূর্তে পরীক্ষায় সরাসরি কোশ্চেন তুলে দিচ্ছে, তাই বলবো খুব ভালোভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করো। এবং যাদের এখনো সায়েন্সের ভীতি রয়েছে, যারা মনে করছো যে সায়েন্সের প্রস্তুতি ঠিকঠাক হয়নি, তাদেরকে বলবো এই চ্যানেলে প্রচুর সায়েন্সের উপর ক্লাস করানো রয়েছে। চ্যাপ্টার ধরে ধরে যার যে চ্যাপ্টারের দরকার বা প্রয়োজন সেই চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করো। সেই সঙ্গে প্রচুর এমসিকিউ রয়েছে যেগুলো সলভ করো। আশা করছি তোমাদের জেনারেল সায়েন্সের প্রস্তুতি অনেকটাই বুস্ট আপ হবে। এর পাশাপাশি তোমাদের বলবো, যারা আজকে প্রথম ক্লাস করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে প্রতিনিয়ত এই ধরনের জেনারেল সায়েন্সের ওপর গুরুত্বপূর্ণ ক্লাস করানো হয়ে থাকে। এছাড়া আমাদের সঙ্গে তোমরা টেলিগ্রাম চ্যানেল ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানেও যুক্ত থাকতে পারো এবং এর মাধ্যমে আমাদেরকে তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো এই ডিজিটাল পড়াশোনা একাডেমির ডিসকাশন গ্রুপে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। খুব ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝবে। এবং তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি যে ইলেকট্রিক্সের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে যেগুলো করতে গিয়ে অনেকেই ভয় পাও, সেই অঙ্কগুলো খুব সহজে করতে গেলে পারে একটাই কথা বলবো, প্রথমে ইলেকট্রিক্সের এই অংশ থেকে যে সমস্ত ফর্মুলাগুলো ভিত্তিক অঙ্ক আসছে সেই সমস্ত ফর্মুলাগুলোর একটা লিস্ট বানিয়ে রেগুলারলি সেটাকে রিভিশন করো। প্রশ্ন পড়ার সময় কি কি জিনিস বলে দিচ্ছে সেইগুলোকে লিখতে থাকো। দেখবে কোন জিনিসটা বের করতে বলেছে, তার ভিত্তিতে যে ফর্মুলাটা কাজে লাগবে সেই ফর্মুলাটা কাজে লাগাও। দেখো খুব সহজে অঙ্কের উত্তর চলে আসবে। এটা আমি মনে করি সব থেকে বেস্ট মেথড খুব তাড়াতাড়ি অঙ্ক করার জন্য। এবং আজকের ক্লাসে আমরা অঙ্ক যেগুলো থাকবে সেগুলো করার ক্ষেত্রে ঠিক এই পদ্ধতিটাই তোমাদেরকে বোঝাবো এবং দেখাবো। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, একটি ধাতব তারের বৈদ্যুতিক রোধাঙ্ক নির্ভর করে কিসের ওপর? বহুবার করিয়েছি এবং এই কোশ্চেনটা অলরেডি এসেও গেছে আমাদের পরীক্ষাতে। তো বলছে একটা বৈদ্যুতিক তারের রোধাঙ্ক কিসের ওপর নির্ভর করে? রোধ মানে জানি আর, আর ইজিক্যাল টু আমরা জানি রো এল বাই এ, এটা হচ্ছে রোধের ফর্মুলা। যে ফর্মুলাতে রো, এটাকে আমরা বলে থাকি আমাদের রোধাঙ্ক। এই যে রোধাঙ্ক বা রো, এর মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি টেম্পারেচার, আর একটা হচ্ছে মেটেরিয়াল। মেটেরিয়াল অর্থাৎ ওই ধাতুটি কোন উপাদানের, অর্থাৎ পদার্থটি কোন উপাদান দিয়ে তৈরি তার উপর ভিত্তি করে। অর্থাৎ যদি একটা কপার হয় তার রোধাঙ্ক আলাদা হবে, অ্যালুমিনিয়ামের অয়ার যদি হয় তার রোধাঙ্ক আলাদা হবে, যদি সেটা লোহার তার হয় তার রোধাঙ্ক আলাদা হবে। অর্থাৎ ধাতু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের রোধাঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টার উপর রোধাঙ্কের মান নির্ভর করে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রো এর মান যা হবে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা চেঞ্জ হবে, আবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার মান চেঞ্জ হবে। অর্থাৎ উষ্ণতা এবং মেটেরিয়াল, তাপমাত্রা এবং মেটেরিয়াল বা উষ্ণতা এবং উপাদান, এই দুটো বিষয়ের উপর কিন্তু রোধাঙ্কের মান নির্ভর করে। তাহলে আমাদের অপশানে দেখো দিয়েছে দৈর্ঘ্য, এর উপর রোধাঙ্কের মান নির্ভর করে না। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর উপর নির্ভর করে না। আকৃতি তার উপরও নির্ভর করে না। তাহলে নির্ভর করে উপাদানের প্রকৃতির উপর। সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, উপাদানের প্রকৃতির উপর। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলছে 5টি 1/5 ওহম রোধের মাধ্যমে আমরা সর্বোচ্চ কত রোধ তৈরি করতে পারবো? এখানে অবশ্যই যে কথাটার উপর আমাদের জোর দিতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ রোধ। তাহলে এখানে আমরা 5খানা 1/5 ওহম রোধ আমাদেরকে দিয়ে দিয়েছে, বলেছে যে এই রোধগুলোকে নিয়ে আমাদের সর্বোচ্চ কত রোধ আমরা তৈরি করতে পারবো। তার মানে আমাদের রোধগুলোকে যুক্ত করতে হবে। রোধ যুক্ত করার দুটি পদ্ধতি আছে, একটা
সমান্তরাল সমবায়, একটা শ্রেণী সমবায়, অর্থাৎ আমরা সিরিজে যুক্ত করতে পারি অথবা প্যারালালে যুক্ত করতে পারি। তাহলে রোধকে যদি আমরা সিরিজে যুক্ত করি সেই ক্ষেত্রে আমরা যে রোধ পাবো সেটা কি হবে, ম্যাক্সিমাম হয়। অর্থাৎ রোধগুলোকে যদি আমরা সিরিজে যুক্ত করতে পারি তাহলে পারে আমরা ম্যাক্সিমাম রোধ পেতে পারি, আর রোধগুলোকে যদি আমরা প্যারালালে যুক্ত করি তাহলে সবচাইতে কম রোধ আমরা পেতে পারি। তাহলে আমাদের এখানে বলেছে সর্বোচ্চ কত রোধ তৈরি করতে পারবো, তাহলে সর্বোচ্চ যখন বলেছে তার মানে আমাদের বলে দিচ্ছে পরোক্ষভাবে যে তুমি বিষয়টাকে সিরিজে যুক্ত করো। আশা করছি তোমরা সকলে ফর্মুলা সম্বন্ধে অবগত যে কতগুলো রোধকে যদি আমরা সিরিজ সমবায়ে যুক্ত করি তাহলে তার যে তুল্য রোধ হবে সেটা হচ্ছে রোধগুলোর সমষ্টির সঙ্গে সমান হবে, ঠিক কিনা? এই ফর্মুলাটা আশা করছি সকলে জানো যারা কিছুদিন বাদে পরীক্ষা দিতে যাচ্ছ। এক্ষেত্রে তাহলে আমরা কি পেলাম, যে রোধগুলোকে যদি সিরিজে যুক্ত করা হয় তাহলে কি হয়, তাদের সমষ্টি নিলে পারে আমরা তুল্য রোধ পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আমাদের যে তুল্য রোধ আসবে সেই তুল্য রোধের মান কি হবে, 1/5 প্লাস 1/5, কারণ 5খানা রোধ দিয়েছে তাই 5খানা রোধ যুক্ত করতে হবে। ঠিক আছে, 5খানা রোধ যুক্ত করে দিলাম। তাহলে এটা যোগ করলে পারে আসবে কি 5 ইন্টু 1/5, 5 কেটে গেলে আসছে কত 1 ওহম। ক্লিয়ার? তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1 ওহম। এটাই হচ্ছে সর্বোচ্চ রোধ এবং যেটা আমরা কিনা সিরিজে যুক্ত করার মাধ্যমেই পেতে পারি। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। দেখো বলেছে 5টি 1/5 ওহম রোধের মাধ্যমে আমরা সর্বনিম্ন কত রোধ তৈরি করতে পারবো। তাহলে কিছুক্ষণ আগেই বললাম যে সর্বনিম্ন রোধ তৈরি করার অর্থ কি। সর্বনিম্ন অর্থ হচ্ছে রোধগুলোকে আমরা প্যারালালে যুক্ত করব, অর্থাৎ 5টা রোধকে যদি আমরা প্যারালালে যুক্ত করি তাহলে পারে আমরা সর্বনিম্ন তুল্য রোধ পাবো, অর্থাৎ যে তুল্য রোধ পাবো সেটার মান সর্বনিম্ন হবে, আর আদার্স অন্য যে কোনো ভাবে কানেকশন করলে পারে। তাহলে আমরা এই 5খানা রোধকে আমরা কি করব, প্যারালালে কানেক্ট করব। তাহলে রোধকে যদি প্যারালালে কানেক্ট করা হয় তাদের তুল্য রোধের যে ফর্মুলা সেটাও আশা করছি সকলে জানো, সেটা হয় 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 একদম লাস্টের n সংখ্যক পর্যন্ত। ক্লিয়ার এই পর্যন্ত? এটা হয় ফর্মুলা। এবার এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রোধের মান কি বলেছে 1/5, তাহলে আর এর মান বলে দিয়েছে কত 1/5, তাহলে 1/R ইজিক্যাল টু আমরা কত লিখতে পারি 5 লিখতে পারি। তাহলে 1/R1 ইজিক্যাল টু আমরা কত লিখবো 5 লিখবো। এইরকম ভাবে কটা টোটাল 5খানা রোধ নিয়েছে, তাহলে 5টা 5 আসবে, তাহলে 5টা 5 যদি যোগ করা হয় তাহলে আমাদের আসবে কত 25। ঠিক, তাহলে 25 যদি আসে তাহলে 1/R সেটার মান এসছে কত আমাদের 25 ওহম, 25 এসছে। তাহলে আর প্যারালাল এটার মান কত আসবে 1/25 এত ওহম। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1/25 ওহম। ক্লিয়ার? আশা করছি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের কোশ্চেন বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বিভব পার্থক্যকে নির্দেশ করে। তাহলে বিভব পার্থক্যকে কোনটি নির্দেশ করে, আমাদের এখানে কার্য বলে দিয়েছে। আমরা সব থেকে ভালো যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা কি, যে ক্ষমতা সেটা ইজিক্যাল টু ভোল্ট ইন্টু তড়িৎ প্রবাহ। আশা করছি সকলে এই ফর্মুলাটার সঙ্গে অবগত। যারা অবগত নও তাদের বলবো ইলেকট্রিসিটির ওপর অনেক ক্লাস করানো আছে, সেই ক্লাসগুলো দেখে নাও, সেখানে পেয়ে যাবে। এবার আমাদের কার্য, আমরা জানি কি কার্য মানে কি, ডাব্লিউ, সেটা ইজিক্যাল টু কি হয়, কার্য মানে কি, কার্য মানে আমরা যদি ক্ষমতাকে টি দিয়ে গুণ করি তাহলে কার্য পাবো। অর্থাৎ আমি বলতে চাইছিলাম যে ক্ষমতা মানে কি, একক সময় কার্য করার হারকে আমরা বলি ক্ষমতা, অর্থাৎ ক্ষমতা ইজিক্যাল টু আমরা লিখতে পারি W/T। তাহলে কার্য ইজিক্যাল টু আমরা লিখতে পারি P ইন্টু টি। তাহলে উভয় পক্ষকে আমরা যদি টি দিয়ে গুণ করে দিই তাহলে পিটি ইজিক্যাল টু VIT পেয়ে যাব। ক্লিয়ার? পি ইন্টু টি এটা মানেই তো আমরা পেলাম কার্য, তাহলে কার্য ইজিক্যাল টু ভি ইন্টু আই ইন্টু টি।
এখান থেকে আমাদের বলেছে বিভব পার্থক্যকে কিভাবে নির্দেশ করবো, তাহলে বিভব পার্থক্য মানে ভি ইজ ইকাল টু লিখতে হবে, তাহলে ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই আই ইন্টু টি। তাহলে ডাব্লিউ মানে কি কার্য, কার্য, আই মানে কি তড়িৎ প্রবাহ, আর টি মানে হচ্ছে কি আমাদের সময়। তাহলে আমরা দেখলাম যে বিভব পার্থক্য বা ভোল্টেজকে ডাব্লিউ বাই টি ইন্টু আই এটা দিয়ে প্রকাশ করতে পারি, বা কার্য বাই তড়িৎ প্রবাহ ইন্টু সময় এটা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে গেল এই ক্ষেত্রে। বোঝা গেল? নেক্সট আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। বলছে একটি চোঙাকৃতি ধাতব পরিবাহীর দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং পরিবাহীর রোধ বলে দিয়েছে আর হয়, যদি অপর একটি একই ধাতুর তৈরি পরিবাহীর দৈর্ঘ্য 2L এবং রোধ আর হয়, তবে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? অর্থাৎ একই ধাতুর তৈরি দুটো তার নিয়েছে, দুজনারই রোধ কি সমান আছে, কারণ দুজনারই রোধ বলে দিয়েছে আর, কিন্তু বলেছে একটার দৈর্ঘ্য এল আর একটার দৈর্ঘ্য হচ্ছে 2L, মানে একটার দৈর্ঘ্য যদি এল হয় পরেরটা দ্বিগুণ দৈর্ঘ্যের নিয়েছে, অর্থাৎ 2L দৈর্ঘ্যের নিয়েছে। একটার প্রস্থচ্ছেদ বলে দিয়েছে, তাহলে অপরটার প্রস্থচ্ছেদ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ইন জেনারেল কি করব, আগে আমাদের ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলা হচ্ছে কি আর ইজ ইকাল টু কি হয় রো এল ডিভাইডেড বাই এ, এটা হয় আমাদের ফর্মুলা, আমরা সকলে জানি আশা করছি। তো আমাদের বলেছে একই ধাতুর তৈরি, তার মানে রোধাঙ্কের মানটা ফিক্সড হয়ে গেছে, আর এর মানটাও ফিক্সড হয়ে গেছে, কারণ দুটো ক্ষেত্রেই বলেছে একই রোধ। তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে এল এর মান আর এর মান, আমাদের বের করতে হবে এর মান কি হবে। ঠিক, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে রো এল বাই এ, এটা আমাদের প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে প্রথমটার ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে রো ইন্টু 2L ডিভাইডেড বাই, আমরা এটার ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ড্যাশ নিলাম, যেটাকে আমরা বের করব। এবার R1 এবং R2 দুটোর মানই তো সমান বলেছে, তার মানে আমরা দুটোকে ইকুয়াল করে দিতে পারি। তাহলে রো এল বাই এ এটা ইজ ইকাল টু 2 রো এল ডিভাইডেড বাই এ ড্যাশ, এটা লিখতে পারি। তাহলে রো এল দুদিক থেকে বাতিল হয়ে গেল, তাহলে লিখতে পারি 1 বাই এ ইজ ইকাল টু 2 বাই এ ড্যাশ। তাহলে নতুন যে তারটা অর্থাৎ 2L যেটা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইজ ইকাল টু 2A, অর্থাৎ আগের যে তারটা ছিল তার দ্বিগুণ। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর এই ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আরো ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটাও অলরেডি পরীক্ষায় এসে গেছে এবং এর উল্টো রূপটাকেও আমি করিয়ে রেখেছি। এক্সাক্ট এই কোশ্চেনটা কি এর উল্টোটা যে কোনো একটা পরীক্ষায় এসে গেছে। তো এখন যেটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা করব। বলছে একজন ছাত্র তিনটি যথাক্রমে R1 R2 R3 রোধ বিশিষ্ট ন্যায়ক্রমের তার নিয়ে পরীক্ষা করে ভি ভার্সেস এল লেখচিত্র নিম্নলিখিত ভাবে অঙ্কন করেছিল। তাহলে নিম্নের চিত্র অনুযায়ী কোনটি সঠিক হবে, অর্থাৎ অ্যাকচুয়াল যে লেখচিত্রটা তৈরি হয় সেটা ভি ভার্সেস, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ভি নিতে হয়, এক্স অক্ষ বরাবর আই নিতে হয়। তাহলে এখানে আমাদের যে ছবিটা সেই ছেলেটা তৈরি করেছিল এক্স অক্ষ বরাবর ভি নিয়েছে আর ওয়াই অক্ষ বরাবর সে আই নিয়ে ফেলেছে। তাহলে এবার কি সাংঘাতিক গন্ডগোল করে ফেলেছে, কিন্তু গন্ডগোল কিছুই হয়নি, তার সঠিক ক্রমটা চেঞ্জ হয়েছে। তাহলে এবার আমরা সেটা ক্যালকুলেট করব কিভাবে। এখানে দেখতে পাচ্ছ যে সরলরেখাগুলো হয়, অর্থাৎ ভি ভার্সেস আই লেখচিত্রের যে সরলরেখা হয় সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, আর একটা মূলবিন্দুগামী সরলরেখার যে ফর্মুলা হয় সেটা y ইজ ইকাল টু mx। ঠিক আছে, এটা হচ্ছে একটা y মূলবিন্দুগামী সরলরেখা, তার ফর্মুলা হচ্ছে y ইজ ইকাল টু mx। এবার আমরা জানি কি ওহমের রুলস অনুযায়ী v ইজ ইকাল টু ir, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি i ইজ ইকাল টু v বাই r লিখতে পারি, বা এখান থেকে আমরা আরো সিম্পলিফাই করে যদি লিখি তাহলে লিখতে পারি i ইজ ইকাল টু 1 বাই r ইন্টু v। তাহলে আমরা কি দেখছি যে এখানে যে প্লটিংটা হয়েছে সেই প্লটিং অনুযায়ী y এর মান কি
আই হবে, ভোল্ট ভি এর মান এক্স এর মান কি আছে ভি হবে, আর এম এর মান যেটাকে আমরা বলি স্লোপ সেটার মান হচ্ছে 1/r। তাহলে এই যে এম এটাকে আমরা কি বলি স্লোপ, ঠিক আছে, এটাকে আমরা স্লোপ বলি। তাহলে এক্ষেত্রে এখানে যে গ্রাফটা তৈরি হয়েছে সেই গ্রাফের ক্ষেত্রে আমরা একটা জিনিস পেয়েছি SLOPE স্লোপ, এটা কি না এটা ইজিক্যাল টু আমরা পাচ্ছি 1/r, বা যেটাকে আমরা এম দ্বারা ডিনোট করে থাকি। ক্লিয়ার? অর্থাৎ যেখানে স্লোপ বেশি হবে সেই ক্ষেত্রে আর এর মান কম হবে, যেখানে স্লোপ কম হবে সেখানে আর এর মান বেশি হবে, এটাই এখানে ডিনোট করছে, এটাই এখানে ইন্ডিকেশন আমরা পাচ্ছি। তাহলে বোঝা গেল। এবার স্লোপ কি জিনিস? স্লোপ হচ্ছে একটা সরলরেখা কতটা পরিমাণ খাড়া তার উপর স্লোপের মান নির্ভর করে। অর্থাৎ যে সরলরেখাটা যত বেশি খাড়া হবে তার স্লোপটা কি হবে তত বেশি হবে। এবার আমরা এখানে তিনটে সরলরেখা রয়েছে, প্রত্যেকটাতে যদি আমরা নাম দিই, এটা M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3 যদি হয়, তাহলে এখানে দেখে বলো তো কোন স্লোপটা বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে M1 অর্থাৎ যে সরলরেখাটা রয়েছে, 1 নম্বর যে সরলরেখাটা রয়েছে, সেই ক্ষেত্রে M1 মানটা বেশি হবে, কারণ এটা সবচাইতে বেশি খাড়া এই তিনটে সরলরেখার মধ্যে। তাহলে সবচাইতে বেশি খাড়া কোনটা? এই M1 সরলরেখাটা। তাহলে ওই M1 যেটা তার স্লোপ কি হবে সবচাইতে বেশি হবে, তারপরেরটা কি হবে M2 হবে, এবং সবচাইতে কম হবে M3 এর ক্ষেত্রে স্লোপ, কারণ M3 হচ্ছে সবচাইতে কম খাড়া। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এবার তো আরো সোজা হয়ে গেল। এবার আমরা কি জানি, এইখান থেকে আমরা এটা লিখতে পারি যে R is equal to 1/m লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এটা যে R1 is equal to 1/m1, R2 is equal to লিখতে পারি 1/m2, R3 এটা is equal to লিখতে পারি 1/m3, এটা লিখতে পারি। এবার দেখো ভগ্নাংশের হরে এসেছে কি m, তাহলে ভগ্নাংশের হর যার বড় হবে, যে ভগ্নাংশের হর বড় হবে সেই ভগ্নাংশটার ওভারঅল মান কি হবে সবচাইতে ছোট হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেয়েছি কি M1 এর মান সবচাইতে বড় আর M3 এর মান সবচাইতে কম। তাহলে M1 যার হর সেটার মান কি হবে সবচাইতে মিনিমাম হবে, আর M3 এর মান যেহেতু কম তাই M3 যেটার হর হয়েছে তার মান হবে ম্যাক্সিমাম। তাহলে আমরা এখান থেকে পেলাম R3 এর মান সবচাইতে বেশি হবে আর R1 এর মান সবচাইতে কম হবে। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি যে R3 is greater than R2 is greater than R1, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম অপশন বি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল। বোঝা গেল? যাদের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, যারা বুঝতে পারলেন না তাদের বলবো একটু ব্যাকে গিয়ে দেখো, আশা করছি বিষয়টা বুঝে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। যদি একটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ 100% বৃদ্ধি পায় তবে তাপমাত্রা কোনো পরিবর্তন না হয় তবে ক্ষমতা কতটা বৃদ্ধি পাবে? কি বললো? বলছে একটা রোধ রয়েছে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আমরা 100% বৃদ্ধি করলাম, কিন্তু এই তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা সত্ত্বেও বলছে তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ওই রোধটার তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাহলে ক্ষমতা কতটা বৃদ্ধি পাবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আমরা এই ক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ করব, সেটা পাওয়ার ইজ ইকুয়াল টু I স্কয়ার R, এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করব। তো এখানে আমাদেরকে তো তড়িৎ প্রবাহটা বলে দিয়েছে, অবশ্যই রোধের মান কি বলে দিয়েছে? প্রশ্ন এটা, রোধের মান কি বলে দিয়েছে? আমি বলবো হ্যাঁ বলে দিয়েছে। দেখো বলেছে তাপমাত্রার কোনরূপ পরিবর্তন না হয়। তাহলে আমরা জানি রোধাঙ্ক যেটা হয়, তাই তো, সেই রোধাঙ্কের মান তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে তাপমাত্রার যদি কোনরূপ পরিবর্তন না হয় তাহলে রোধের মানের কোনরূপ পরিবর্তন হবে না, আর রোধের মানের যদি কোনরূপ পরিবর্তন না হয় তাহলে রোধের মানটা কি হয়ে যাবে ফিক্সড হয়ে যাবে, আমাদের কাজের সুবিধা হবে। তাহলে এখানে আর এর মান পেলাম, আর আর সাপেক্ষে আমরা ক্ষমতার যে ইকুয়েশন সেটা হচ্ছে পি ইজ ইকাল টু, অর্থাৎ ক্ষমতা ইজ ইকাল টু তড়িৎ প্রবাহের স্কয়ার ইন্টু আর, এইটা হয় ফর্মুলা। ঠিক, তাহলে এটাই হচ্ছে
আমাদের প্রথম ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট কেস যেটা বলে দিয়েছে সেই ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমাদের ক্ষমতা P1 ইজিক্যাল টু I স্কয়ার আর। ঠিক, এবার দ্বিতীয় কেসে যখন আমরা I2 ব্যবহার করব, সেই I2 মান কি হবে? I2 এর মান কি হবে? প্রথমেরটার ক্ষেত্রে কি হয়েছিল? I ছিল, সেই I এর মান 100% বৃদ্ধি পেয়েছে। ঠিক, তাহলে I এর মান 100% বৃদ্ধি পাওয়ার অর্থ হলো এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 100I প্লাস 100I ডিভাইডেড বাই 100। এখান থেকে আমরা পাচ্ছি 200I ডিভাইডেড বাই 100, দ্যাট মিনস আমাদের আসছে 2I। ক্লিয়ার হলো? তাহলে I2 এর মান যেটা পেলাম ফাইনালি সেটা হচ্ছে আমাদের 2I। ঠিক, এবার এই দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ক্ষমতা P2 ইজিক্যাল টু কি হবে? I2 স্কয়ার ইন্টু আর, আর এর মান কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে I2 স্কয়ার এর মান 2I তার হোল স্কয়ার ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 4I স্কয়ার ইন্টু আর। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার আমাদের বের করতে হবে ক্ষমতা কতটা বৃদ্ধি পেল। তাহলে ক্ষমতা কতটা বৃদ্ধি পাচ্ছে? P2 মাইনাস P1 আমাদের পার্সেন্টেজে বের করতে হবে, তাহলে P1 সাপেক্ষে বের করতে হবে ইন্টু 100 পার্সেন্টেজে বের করব, তাই জন্যে। তাহলে P2 মাইনাস P1 এটা যদি বের করি তাহলে আমাদের কি হচ্ছে? 4I স্কয়ার আর মাইনাস I স্কয়ার আর ডিভাইডেড বাই নিচে আসবে P1 এর মান কি? I স্কয়ার আর ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3I স্কয়ার আর ডিভাইডেড বাই I স্কয়ার আর ইন্টু 100। I স্কয়ার আর বাতিল হয়ে গেল, তাহলে টোটালি আমরা পাচ্ছি 300%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 300%। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাব। বলছে একটি পরিবাহীর রোধাঙ্কের পরিবর্তন করা যায় না যদি আমরা উপাদান পরিবর্তন করি, রোধের আকৃতি পরিবর্তন করে, উষ্ণতা পরিবর্তন করে এবং এ এবং সি উভয়ই যদি ঘটায়। অর্থাৎ প্রশ্নটা বলছে একটা পরিবাহীর রোধাঙ্ক পরিবর্তন করা যায় না, তাহলে রোধাঙ্ক পরিবর্তন হয় দুটো জিনিসের পরিবর্তন করলে, এক উষ্ণতা, দুই হচ্ছে উপাদান। তাহলে অপশন এতে বলছে উষ্ণতা পরিবর্তন আর অপশন সিতে বলছে উষ্ণতা পরিবর্তন। তাহলে অপশন এতে বলেছে উপাদান পরিবর্তন করলে পরিবর্তিত হবে, উষ্ণতা পরিবর্তন করলে পরিবর্তিত হবে। অপশন ডিতে এ এবং সি দুটো করার কথাই বলেছে, অর্থাৎ এই সব ক্ষেত্রেই রোধাঙ্কের পরিবর্তন হয়। আমাদের বের করতে হবে রোধাঙ্ক পরিবর্তন করা যায় না। তাহলে রোধের যদি আকৃতি পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, সেটা সেম থাকবে। নেক্সট বলছে একটি বৈদ্যুতিক বর্তনীতে 40 ওয়াট, 60 ওয়াট, 100 ওয়াটের যথাক্রমে এ বি সি তিনটি বাল্বকে বিদ্যুতের উৎসের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। নিম্নলিখিতগুলির মধ্যে উজ্জ্বলতা সম্পর্কে কোন ঘটনাটি ঘটবে? এখানে যে জিনিসটার উপর তোমাদের নজর রাখতে বলবো সেটা হচ্ছে সমান্তরাল সমবায় বলে দিয়েছে। তাহলে সমান্তরাল সমবায় বলে দিয়েছে মানে আমাদেরকে একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে ভি হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব পার্থক্য কনস্ট্যান্ট থাকে। আর এটাকেই আমাদের কাজে লাগিয়ে বাদবাকি কার্য সম্পন্ন করতে হবে। তাহলে আমরা জানি একটা লাইট সব থেকে বেশি উজ্জ্বল হয়ে জ্বলার অর্থ যে লাইটের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে সেটাই সবচাইতে বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। ক্লিয়ার? অর্থাৎ যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সবচাইতে বেশি হবে সেটির উজ্জ্বলতা তত বেশি হবে। তাহলে আমাদের এখান থেকে জাস্ট চেক করতে হবে কোনটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বেশি হচ্ছে। তাহলে আমরা জানি ক্ষমতা ইজিক্যাল টু ভি ইন্টু আই হয়, সেখান থেকে আমরা পাই আই ইজিক্যাল টু পি বাই ভি। এই পর্যন্ত কারোর কোনো ডাউট? আশা করছি নেই। তাহলে আমাদের এ লাইট যেটা, তার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কত হচ্ছে? তার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে এটা, কারণ ভি এর মান সবার ক্ষেত্রে সেম থাকবে, চেঞ্জ হবে না। বি লাইটের ক্ষেত্রে কত হচ্ছে? এটা। আর সি লাইটের ক্ষেত্রে কোনটা হচ্ছে? সেটা হচ্ছে এটা তড়িৎ প্রবাহ।
তাহলে আমরা দেখছি কোনো একটা ভগ্নাংশের হর যদি সবকটার ক্ষেত্রে সেম থাকে, তাহলে কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট হবে? যেটা হরের লবের যে মানটার কম হবে সেই ভগ্নাংশটা কম হবে, আর লবের যে লবটার মান বেশি হবে সেই ভগ্নাংশটা কি হবে? বড় হবে। তাহলে আমরা এখানে যদি তিনটে আয়ের মধ্যে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইসি হচ্ছে এই মানটা সবচেয়ে বেশি, বি লাইটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তার থেকে কম, আর এ লাইটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে সবচাইতে কম। তাহলে আমরা বলতে পারি যে সি লাইট অর্থাৎ যেটা 100 ওয়াটের বাল্ব রয়েছে তার উজ্জ্বলতা সবচাইতে বেশি হবে, আর 40 ওয়াটের যে বাল্ব রয়েছে অর্থাৎ এ বাল্ব তার উজ্জ্বলতা সবচাইতে কম হবে। এবার আমরা চলে আসি অপশানে। অপশান বলছে সবকটি বাল্বের উজ্জ্বলতা সমান হবে, এটা সম্ভব নয়। আচ্ছা, এখানে এটা লেখাটা হয়নি, এটা হবে বি বাল্ব। বি বাল্বের উচ্চতা সর্বোচ্চ হবে না, বি বাল্বের সব থেকে মিডিয়াম হবে। বাল্ব সি এর উজ্জ্বলতা বি এর থেকে কম হবে, অর্থাৎ সি বাল্বের উজ্জ্বলতা বলছে বি বাল্বের থেকে কম হবে না, সেটাও হচ্ছে না। কারণ হচ্ছে কি, সি বাল্বের উজ্জ্বলতা বি বাল্বের উজ্জ্বলতার থেকে বেশি হচ্ছে, তাই তো? এটা লিখলে পারে তো এটাই আসে, উজ্জ্বলতার ক্রম এটা আসছে তো। তাহলে বি বাল্বের উজ্জ্বলতা কি সি বাল্বের থেকে কম হবে। বলা আছে সি বাল্বের উজ্জ্বলতা বি বাল্বের থেকে কম, অর্থাৎ উল্টো কথা বলেছে, তাই জন্য ভুল। এবং বলছে বি বাল্বের উজ্জ্বলতা এ বাল্বের থেকে বেশি হবে। হ্যাঁ, বি বাল্বের উজ্জ্বলতা এ বাল্বের থেকে বেশি হচ্ছে, তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার। চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। বলছে একটি বৈদ্যুতিক বর্তনীতে দুটি রোধ যথাক্রমে 2 ওহম এবং 4 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত আছে এবং বর্তনীতে একটি 6 ভোল্ট ব্যাটারি যুক্ত করা হলো। তাহলে 4 ওহম রোধটি 5 সেকেন্ডে কত পরিমাণ তাপ উৎপন্ন করবে? তাহলে এখানে আমাদের দুটো কেস আছে। প্রথমে আমাদের বলে দিয়েছে দুটো রোধ আছে, R1 ধরে নাও 2 ওহম আর R2 ধরে নাও 4 ওহম, এই দুটো বলে দিয়েছে। বিভব পার্থক্য বলে দিয়েছে 6 ভোল্ট। আয়ের মান আমরা জানি না, বলা নেই। আমাদের হিট বের করতে হবে। হিট বের করার ফর্মুলা কি? হিট বের করতে গেলে পারে আমাদের যে ফর্মুলা ইউজ করতে হবে সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি। এই ফর্মুলাটা আমাদের এই ক্ষেত্রে ইউজ করতে হবে 4 ওহম রোধের ক্ষেত্রে। তাহলে আমাদের হিটের এই ফর্মুলাটাকে খাটাতে গেলে পারে আয়ের মানটা জানতে হবে, কারণ বাদবাকি অন্য সব মান জানি। তাহলে আয়ের মান বের করতে গেলে পারে আগে সার্কিটে কত পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে। তার জন্য আমাদের ওহম বাবুকে ডেকে আনতে হবে। ওহম বাবুর সূত্র বলছে ভি ইজ ইকাল টু আই আর। তাহলে এখানে আর মানে কি? দুটো সিরিজে যুক্ত রয়েছে রোধ, তাহলে সিরিজে যুক্ত থাকলে আর কি তার তুল্য রোধ বের করতে হবে। তো এই আর এস এটা ইজ ইকাল টু কি R1 প্লাস R2। আর এস এর মান কি এসে যাচ্ছে 2 প্লাস 4 ইজ ইকাল টু 6 ওহম। তাহলে এখান থেকে আমরা আই এর মান কিভাবে বের করতে পারি? ভি বাই আর এস এটার মাধ্যমে। তাহলে ভি হচ্ছে 6, আর ও হচ্ছে 6, দ্যাট মিনস হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবার এইচ ইজ ইকাল টু আমরা কি জানি? এইচ ইজ ইকাল টু আমাদের কি আসছে? আয়ের জায়গায় বসালাম 1 অ্যাম্পিয়ার, আর এর জায়গায় বলেছে 4 ওহম রোধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর সময়টা আমাদের বলে দিয়েছে টি সেকেন্ড, সেটা কত 5 বলে দিয়েছে। তাহলে 4 5 কত 20, তাহলে 20 জুল তাপ উৎপন্ন হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলছে 1 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটি বৈদ্যুতিক কেটলিকে 220 বিভব পার্থক্য যুক্ত বৈদ্যুতিক সংযোগে যুক্ত করা হলো। একটি কত তড়িৎ প্রবাহ বিশিষ্ট ফিউজ তার বর্তনীতের সঙ্গে যুক্ত করা উচিত? এইটা এখানে আমরা 220 বিভব পার্থক্য পাঠাচ্ছি, এখানে একটা কি রেখেছি ফিউজ রেখেছি, ঠিক আছে। আর এখানে আমাদের কেটলিটাকে রাখা আছে যার ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট, ঠিক আছে। তো এই কেটলিটাকে সার্কিটে যুক্ত করা আছে। প্রশ্ন আমাদের জানতে চেয়েছে এখানে এই ফিউজ তারটা কত অ্যাম্পিয়ারের ফিউজ তার লাগালে ফিউজটা উড়বে না, অর্থাৎ বর্তনী বিচ্ছিন্ন হবে না, কত অ্যাম্পিয়ারের যদি আমরা ফিউজ তার লাগাই সেক্ষেত্রে।
তাহলে আমাদের কি বের করতে হবে, আগে বর্তনীতে তড়িৎ প্রবাহ কত হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ ক্যালকুলেট করতে গেলে পারে আমাদের কি বলে দিয়েছে, পাওয়ার বলে দিয়েছে, সেটা ইজ ইকাল টু ভিআই, ভি এর মানও বলে দিয়েছে 220 ভোল্ট। তাহলে ক্ষমতা পি ইজ ইকাল টু 1 কিলোওয়াট, তাকে আমরা লিখতে পারি 1000 ওয়াট। ঠিক, ভি এর মান বলে দিয়েছে 220 ভোল্ট ইন্টু আই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আই ইজ ইকাল টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 220, 50, আর এটাকে নিচে কাটলে আসছে কত, 11। তো এটাকে যদি আমরা করি তাহলে কত আসছে, 4 বাদ দিলাম 44, 6, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলে এটা আসছে 5, তাহলে এটা আসবে 55, তারপরে আসবে আবার কত 5, তাহলে আমাদের কি আসছে 4.5 সামথিং আসছে। তাহলে আমরা কি পাচ্ছি, আয়ের মান পাচ্ছি 4.5 অ্যাম্পিয়ার প্রায়। তাহলে 4.5 অ্যাম্পিয়ারের যদি ওই বর্তনীর তড়িৎ প্রবাহ যদি 4.5 অ্যাম্পিয়ার হয়, তার মানে 4.5 অ্যাম্পিয়ারের চেয়ে নিচে যদি কোনো অ্যাম্পিয়ারের ফিউজ তার লাগানো হয়, সেই ফিউজটা উড়ে যাবে। তাহলে 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার এবং 4 অ্যাম্পিয়ার, এইগুলো যদি এই অ্যাম্পিয়ারের ফিউজ যদি লাগানো হয় তাহলে ফিউজ উড়ে যাবে, কারণ বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। তাহলে 4.5 এর থেকে অন্তত পক্ষে বেশি অ্যাম্পিয়ারের আমাদের ফিউজ লাগাতে হবে। তাহলে অপশানে দেখো 5 অ্যাম্পিয়ার আছে, তাই এক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে 2 ওহম এবং 4 ওহম রোধের দুটি রোধ একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হলো, নিম্নের কোনটি সত্য হবে? বলছে যখন রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে, উভয়ের মধ্যে দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে বিভব পার্থক্যটা ফিক্স থাকে, তড়িৎ প্রবাহ সমান হবে না, তাই এটা ভুল। যখন রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত হবে তখন উভয়ের মধ্যে দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহ যাবে, শ্রেণী সমবায়ে যুক্ত হলে তার মধ্যে দিয়ে সমান তড়িৎ প্রবাহ যাবে, ঠিক কথা বলছে। যখন রোধ দুটি শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে তখন উভয়ের বিভব প্রান্তের বিভব পার্থক্য সমান হবে না, এটা হয় না। আর ডি বলেছে কোনোটিই ঠিক নয়। তাহলে আমরা দেখতে পেলাম অপশন বি তে যেটা রয়েছে সেই জিনিসটাই ঠিক, তাহলে এটা আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি দিয়ে বৈদ্যুতিক ক্ষমতার একককে প্রকাশ করা যায়? তাহলে বৈদ্যুতিক ক্ষমতার একক আমরা পাচ্ছি, বারবার লিখছি, পি ইজ ইকাল টু ভিআই। তাহলে পি ইজ ইকাল টু ভিআই, ভি মানে ভোল্ট, এফ আই ফর হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার, এটা দিয়ে আমরা ক্ষমতাকে প্রকাশ করতে পারি। নেক্সট, এই জন্য অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত বর্তনীগুলির মধ্যে কোনটিতে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হবে? এবং দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটার বিভব পার্থক্য আমাদের বলে দিয়েছে 12 ভোল্ট, ঠিক আছে। তার বিভব পার্থক্য যদি 12 ভোল্ট বলে দেয়, তাহলে বিভব পার্থক্য ফিক্স থাকলে আমাদের বিভব পার্থক্য আর রোধ বলে দিয়েছে, তাহলে ক্ষমতা, এখানে আমরা হিটিং এফেক্টে চলে যাব ডাইরেক্ট। হিটিং এফেক্টের ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এই ফর্মুলাটা আছে, অর্থাৎ জুল হিটিং এফেক্টের যে ফর্মুলা, সেখানে আমরা সেখান থেকে এই ফর্মুলাটাকে আমরা বের করতে পারি, অর্থাৎ এইচ ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি, সেই ফর্মুলাটার মডিফিকেশন করে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি। কেন? যেহেতু আমাদের এখানে বিভব পার্থক্য এবং রোধের মানই যা বলা আছে, আয়ের মান বলা নেই, তাই আমরা এটাকে কি করলাম, মডিফাই করে এই ফর্মে নিয়ে চলে আসলাম। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আর এর মান যদি কম হয় তাহলেই হিট বেশি উৎপন্ন হবে, কারণ বিভব পার্থক্য সকলের ক্ষেত্রে সমান এবং টাইম সকলের ক্ষেত্রেই সমান। তাহলে বেশি তাপ উৎপন্ন করতে গেলে পারে রোধ কম হতে হবে, এটা আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে এখানে দেখো প্রথম যে সার্কিটটা রয়েছে সেখানে একটাই 2 ওহমের রোধ রয়েছে, তাহলে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত, সেটা হচ্ছে 2 ওহম। দ্বিতীয় যে সার্কিট রয়েছে দুটো 2 ওহমকে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে, তাহলে এক্ষেত্রে রোধ কত হবে, এক্ষেত্রে রোধ হয়ে যাবে 4 ওহম, কারণ আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যোগ করতে হয়। আর তৃতীয় যেটা রয়েছে সেখানে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের রোধ কত হয়ে যাবে, যদি দুটোকে যুক্ত করা হয় তাহলে আমরা কি জানি, এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2, এটা হয়। শর্টকাট ফর্মুলা ইউজ করেছি, আশা করছি যারা বুঝলে না তারা 1 বাই আর 1 প্লাস 1 বাই আর করে বের করবে। তো এখান থেকে আমরা দেখছি 4 4 আসছে, তার মানে 1 ওহম আসবে।
তাহলে প্রথম সার্কিটের ক্ষেত্রে রোধ হচ্ছে 2 ওহম, দ্বিতীয় সার্কিটের ক্ষেত্রে রোধ হচ্ছে 4 ওহম, আর তৃতীয় সার্কিটের ক্ষেত্রে রোধ হচ্ছে 1 ওহম। তাহলে আমরা কি দেখলাম, যেটার রেজিস্ট্যান্স কম হবে তাতে হিট বেশি উৎপন্ন হবে। তাহলে অপশনে এই যে 3 নম্বর যে সার্কিট রয়েছে সেটাতেই সবচাইতে বেশি হিট উৎপন্ন হবে, তার কারণ এর রোধটা কম। তাই এখানে হবে কেবলমাত্র 3, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি তারের রোধ আর, তারটিকে 5টি সমান অংশে কাটা হলো, ওই টুকরোগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। যদি সমবায়টির তুল্য রোধ আর ড্যাশ হয় তবে আর বাই আর ড্যাশ এই অনুপাতটি কত হবে? চলো, তাহলে একটা লম্বা তার ছিল, ঠিক আছে, এই তারটাকে আমরা 1টা 2টো 3টে 4টে 5টা অংশে কেটে ফেল দিয়েছি। এই টাইপের অঙ্ক 1 তারিখের যে 1 সেপ্টেম্বরে যে পরীক্ষা হয়েছে তাতে এসেছে। তো এই 5টা টুকরে আমরা কেটে ফেল দিয়েছি। এবার এই টুকরোগুলোকে আমরা কি করেছি, সমান্তরাল সমবায়ে সমান্তরাল সমবায়ে আমরা যুক্ত করেছি। মনে করো এই একটা, প্রত্যেকটা তারের দৈর্ঘ্য কিন্তু সমান, ঠিক আছে। ঠিক আছে, তো প্রত্যেকটার দৈর্ঘ্য কিন্তু আমাদের সমান, ঠিক। তাহলে প্রথমে যখন ছিল তখন রোধ যেটা ছিল সেটা আর ইজিক্যাল টু রো এল বাই এ, এটা ছিল। এবার আমরা যখন 5খানা টুকরো করছি, তাহলে এটার যদি প্রথম অবস্থায় দৈর্ঘ্য এল থেকে থাকে, এবার এখান থেকে 5টা টুকরো করলে পারে একটা যে টুকরো পাবো সেই টুকরোটার দৈর্ঘ্য কত হবে, L/5 হয়ে যাবে, ঠিক। তাহলে এটা যদি আগের রোধ থেকে থাকে তাহলে নতুন রোধ কত হবে, 5। তার মানে নতুন রোধ যেটা হবে সেটা আগের রোধের 5/1 ভাগ। ক্লিয়ার? তাহলে এবার 5টা রোধকে আমরা যদি প্যারালালে যুক্ত করি, অর্থাৎ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, তুল্য রোধ 1/r ইজিক্যাল টু কি আসবে, প্রত্যেকটা রোধের মান কি আসছে, রোধের মান আসছে 1/5 করে আসছে। তাহলে 1/5 করে যদি প্রত্যেকটা রোধের মান আসে, ছোট রোধগুলোর প্রত্যেকটার রোধের মান কত আসে, 1/5 করে। তাহলে 1/5 যদি হয় তাহলে 1/r কে লিখলে কত লিখবো, 1/r ইজিক্যাল টু 5 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারবো 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, দ্যাট মিনস আসবে আমাদের 25, ঠিক। তাহলে আমরা তুল্য রোধ কত পাবো, 1/25, ঠিক আছে, এটা পাবো 1/25। তাহলে এটা আসছে আমাদের টুকরো করে দেওয়ার পর রোধের মান, তুল্য রোধের মান, এই সমান্তরালে যুক্ত করলে পারে সেই রোধের মান। তাহলে আর হচ্ছে প্রাথমিক অবস্থায় যা ছিল, আর এটা টুকরো করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে পারে যেটা আসছে সেই রোধের মান। তাহলে প্রথম ক্ষেত্রে 1, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আগের যা রোধ ছিল তার কি হয়ে গেছে 1/25, ঠিক। তাহলে রেশিও বের করলে আমাদের আসবে কত, 25। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, 25। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি বৈদ্যুতিক বর্তনীর ক্ষমতাকে নির্দেশ করে না? তাহলে ক্ষমতাকে নির্দেশ করে না। P ইজিক্যাল টু ভি ইন্টু আই, এটা ক্ষমতাকে নির্দেশ করে। আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর, ভি এর জায়গায় যদি আই বসিয়ে দিই তাহলে আই আর ইন্টু কি হচ্ছে আই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার আর এটা ক্ষমতাকে নির্দেশ করছে, ভি আই এটা ক্ষমতাকে নির্দেশ করছে। এবার পি ইজিক্যাল টু ভি আই, এই ফর্মুলাতে এখান থেকে আমরা যদি আই এর মান বের করে লিখি ভি বাই আর, এটাকে যদি বসিয়ে দিই তাহলে কি হবে, আই এর জায়গায়, তাহলে ভি ইন্টু ভি বাই আর, দ্যাট মিনস আসবে এখান থেকে ভি স্কোয়ার বাই আর। তাহলে আমাদের পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার বাই আর। তাহলে এইটা আই আর স্কোয়ার এটা কোনোভাবেই পাচ্ছি না, তাই এটা আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, এটা ক্ষমতাকে নির্দেশ করছে না বর্তনী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাব।
কোশ্চেনটা একটু বড়, সময় নিয়ে একটু পড়ো। বলছে দুটি একই ধাতুর তৈরি সমান দৈর্ঘ্যের এবং সমান প্রস্থচ্ছেদের পরিবাহী তারকে প্রথমে শ্রেণী সমবায়ে এবং পরে সমান্তরাল সমবায়ে একই বিভব পার্থক্য বিশিষ্ট বৈদ্যুতিক উৎসের সঙ্গে যুক্ত করা হয়। তাহলে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত থাকা অবস্থায় উৎপন্ন তাপের অনুপাত কত হবে? তাহলে দুটো যে রোধ ছিল সেই দুটো রোধ কি বলেছে, সেম রেজিস্ট্যান্সের দুটো রোধ আছে, তাদের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং উপাদান যেহেতু এক, তাহলে দুটো যে রোধ রয়েছে বা তারের টুকরো রয়েছে সেই তার দুটোর রোধ কিন্তু সেমই হবে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? যখন আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করছিলাম তখন তাদের রেজিস্ট্যান্স কত হচ্ছিল, আর প্লাস আর ইজিক্যাল টু 2R আসছিল তাদের তুল্য রোধ যখন শ্রেণী সমবায়ে যুক্ত করেছিলাম। যখন প্যারালালে যুক্ত করছিলাম অর্থাৎ সমান্তরালে যুক্ত করব তখন সেই মানটা কত হয়ে যাবে, সেই মানটা ডাইরেক্ট যদি আমরা লিখি তাহলে আর ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস আর, সেখান থেকে আমরা লিখতে পারি কি, ওপরে আসছে আর স্কোয়ার, নিচে আসছে 2R, সেখান থেকে আমরা লিখতে পারি আর বাই 2। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তাহলে প্যারালালের রোধ পেয়ে গেছি, সিরিজের রোধ পেয়ে গেছি। এবার বলছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের মধ্যে যুক্ত করা হচ্ছে, তাপ উৎপাদনের ক্ষেত্রে কোনটি তাপের অনুপাত কি হবে সেটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। তো আমরা হিট ইজিক্যাল টু যদি বের করতে যাই তাহলে হিট ইজিক্যাল টু আমরা কি নেব, আমরা এক্ষেত্রে নিয়ে নিই, এটাকে যদি কাজে লাগাই তাহলে যখন আমরা সিরিজে যুক্ত করব তখন আমাদের যে মানটা কি আসবে, মানটা আসবে ওপরে ভি, নিচে আসবে 2R ইন্টু আমাদের টি আসছে। আর যখন আমরা প্যারালালে ইউজ করব তখন আমাদের হিট কি হবে, ভি বাই নিচে আর বাই 2 ইন্টু টি, তাহলে সেখান থেকে আমাদের কি পাচ্ছি যে 2VT বাই আর, আর এক্ষেত্রে আমরা কি পেয়েছি এটা। তাহলে এবার আমাদেরকে রেশিও বের করতে বলেছে, এটা বাই এটার রেশিও বের করতে বলেছে। তাহলে এটার রেশিও যদি বের করি, ওপরে আগে মানটা বসিয়ে দিলাম আর নিচে আমরা মান বসাচ্ছি এটা, ঠিক। তাহলে এই আর কেটে গেল, ভিটি ভিটি কেটে গেল, তাহলে পড়ে রইল কি 1/2 ইন্টু 2 পড়ে রইল, সেখান থেকে আমরা লিখতে পারি 1/4। তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সিরিজ ইজ টু প্যারালাল সেটা ইজিক্যাল টু 1:4, এটা আমরা পাচ্ছি ফাইনালি। তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে 1:4। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি এবং এটাই আজকের ফাইনাল কোশ্চেন। বলছে 220 ভোল্ট এবং 100 ওয়াট বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে যদি একটি 110 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট বৈদ্যুতিক উৎসের সঙ্গে যুক্ত করা হয় তবে কত পরিমাণ শক্তি খরচ হবে। অর্থাৎ একটা বাল্ব রয়েছে 220 ভোল্ট আর 100 ওয়াটের একটা বাল্ব রয়েছে, সেই বাল্বকে আমরা একটা 110 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট একটি উৎসের সঙ্গে যুক্ত করিয়ে দিয়েছি, তাহলে বাল্বটা কত পরিমাণ শক্তি খরচ করবে। এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে যে এখানে 220 ভোল্ট আছে, বিভব পার্থক্য অর্ধেক হয়ে গেছে, তার মানে অর্ধেক শক্তি খরচা করবে, সেই জন্য অনেকে 50 ওয়াটে টিক মারবে, আর সঙ্গে সঙ্গে উত্তর ভুল হয়ে যাবে। তার কারণ আগে আমাদের ক্যালকুলেট করতে হবে যে ওই বৈদ্যুতিক বাল্বটির রেজিস্ট্যান্স কত, সেটা আগে আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে P ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। তাহলে আগে আমাদের এই ইনফরমেশনটা থেকে আমাদের বের করে নিতে হবে রোধ কত আছে, কারণ বাল্বটির তো রোধ চেঞ্জ হচ্ছে না, আমরা চেঞ্জ করছি বিভব পার্থক্যটা। তাহলে রোধ আর ইজিক্যাল টু আমরা যে মানটা পাবো সেই মানটা কি, ভি স্কোয়ার বাই পি। তাহলে আর এর মান কত পাবো, ভি স্কোয়ার মানে কত 220, এটার হোল স্কোয়ার আছে, ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে 100। আমরা কাটাকাটির সুবিধার্থের জন্য এটাকে কাটবো না, কেন কাটছি না এই যে পরে দেখো। এবার নতুন যে পাওয়ার ড্যাশ নিলাম, পাওয়ার ড্যাশ করে নিলাম কারণ নতুন পাওয়ারটা বের করতে হবে, ভি ড্যাশ বাই আর।
ঠিক, এই হচ্ছে ফর্মুলা আমাদের। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ড্যাশ তার মান কত, এটা। আর এর মান কত আছে, এটা বাই 100 আছে। তাহলে আমরা পি ড্যাশ ইজিক্যাল টু লিখতে পারি 110 এটা স্কোয়ার ডিভাইডেড বাই 220 তার স্কোয়ার ইন্টু 100। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? নেই। এবার আমরা এটাকে এইভাবে লিখি, নিচেরটাকে এইভাবে লিখি, ইন্টু 100। তো এটা কাটলে আসবে 2, এটা কাটলে আসবে 2, তাহলে 2 দুগুণে 4, এটা দিয়ে যদি 100 কে কাটা হয় তাহলে আসবে 25। তাহলে আমরা ফাইনালি পি ড্যাশ এর মান কত পাচ্ছি, 25 ওয়াট। তাই আমাদের অ্যান্সার এসে গেল অপশন ডি, 25 ওয়াট। এই কারণে বললাম 50 ওয়াট হবে না। ক্লিয়ার হয়েছে? আশা করছি আজকের ক্লাসে যেটুকু অঙ্ক করানো হলো এবং যে কোশ্চেনগুলো সলভ করানো হলো, যেভাবে বোঝানোর সুবিধা হয় এবং যেভাবে তোমরা বুঝতে পারো, ততটুকু আমি চেষ্টা করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তাদেরকে বলবো আরো একবার পুরো ক্লাসটাকে দেখো, তাহলে আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝে যাবে। তো ইলেকট্রিসিটি থেকে এনসিইআরটি এক্সাম্পলার এবং এনসিইআরটির যে বই রয়েছে টেক্সট বই, সেখান থেকে যা কোশ্চেন ছিল সেগুলো ডিটেলস করিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমরা ম্যাগনেটিজম অর্থাৎ ইলেকট্রিসিটির পর যেটা রয়েছে তড়িৎ চুম্বকত্ব, সেখান থেকে যে কোশ্চেনগুলো আছে নেক্সট ক্লাসে আমরা সেই কোশ্চেনগুলো আলোচনা করব। এছাড়া তোমাদের বলবো এখানে দেখো যে ক্লাসগুলো রয়েছে প্রত্যেকটাতে কিন্তু একদম অধ্যায় ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো আছে এবং এমসিকিউ কোশ্চেন করানো আছে। তোমরা ইচ্ছা করলে সেগুলোকে একবার করে রিভিশন করে নিতে পারো, কারণ পরীক্ষা যাদের এখনো দেরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা করে নেওয়াটা খুব জরুরি। এবং সবশেষে তোমাদের একটাই কথা বলবো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যদি নতুন হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে প্রতিনিয়ত এই ধরনের ফ্রি অফ কস্ট জেনারেল সায়েন্সের ক্লাস করতে পারবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং গুছিয়ে নিজের প্রিপারেশনটা করতে থাকো। সকলকে গুড বাই।